হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সাথে নাহিদ রানা, আপনাদের প্রিয় চ্যানেল লাইফ টেলস থেকে। আজকের গল্পটি শোনাব এক সাধারণ স্ত্রীর অসাধারণ প্রত্যাবর্তনের কাহিনী, যেখানে অহংকারের উঁচু প্রাসাদ এক মুহূর্তে ধুলোয় মিশে যায় আর ন্যায়ের জয় হয় অটুট। গল্পটি খুবই শক্তিশালী, আবেগপূর্ণ আর শিক্ষামূলক। চোখ বন্ধ করে শুনুন, মন খুলে উপভোগ করুন। এখন গল্পটি শুরু করা যাক। অভিজিৎ নিজের প্রেমিকা ঈশিতার সাথে বসার ঘরের আরামদায়ক সোফায় হেলান দিয়ে বসেছিল এবং মালবিকার আসার অপেক্ষায় ছিল, যাতে সে তাকে আরও একবার ছোট করে দেখাতে পারে। যেমনই মালবিকা চায়ের ট্রে হাতে বাইরে এলো, অভিজিৎ তাকে ঘৃণায় ভরা চোখে দেখল এবং গলা চড়িয়ে বলল, দেখো ঈশিতা, এই হলো আমার স্থেই, যে কোনো পুরনো আমলের ঝিয়ের থেকেও কম মানের। সে ব্যঙ্গ করে হাসল। ঈশিতা খিলখিলিয়ে হেসে মালবিকার সাদামাটা পোশাক আর ভারী চশমার মজা উড়াল, যেন সে কোনো অদৃশ্য প্রাণী। মালবিকা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ টেবিলে চায়ের কাপ রাখল। তার চোখে কোনো জলের ফোঁটা ছিল না, বরং ছিল এক অটুট স্থিরতা। সে অভিজিতের কঠোর কথাগুলো শুনল, যেখানে সে তাকে নিজের উন্নতির পথে এক ভারী বোঝা আর কুৎসিত কলঙ্ক বলে অভিহিত করছিল। তোমার মতো অশিক্ষিত আর গ্রাম্য মহিলা আমার মতো সফল উদ্যোক্তার সাথে মানায় না, অভিজিৎ চিৎকার করে বলল। মালবিকা জানত যে অভিজিতের এই সাফল্য তার নিজের অক্লান্ত পরিশ্রম এবং তার বাবার রেখে যাওয়া বিশাল উত্তরাধিকারের জোরে ছিল। ঈশিতা মালবিকার মুখের কাছে গিয়ে নিজের দামি সুগন্ধি ছড়িয়ে তাকে খ্যাপাতে খ্যাপাতে বলল যে এখন তার সময় ফুরিয়েছে। অভিজিতের এখন এক আধুনিক আর আকর্ষক সঙ্গীর দরকার, তোমার মতো পুরনো আর ধুলোমাখা বইয়ের নয়, সে গর্বের সাথে বলল। মালবিকা কেবল একটি হালকা হাসি দিল, যা তার ঠোঁটে রহস্যময় লাগছিল, যেটা ওরা দুজনেই ধরতে পারল না। নিজের শক্তির ওপর তার পূর্ণ বিশ্বাস ছিল, কিন্তু সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল যখন শিকারী নিজেই জালে আটকে যায়। অভিজিৎ মালবিকার হাত থেকে চায়ের কাপ ছিনিয়ে নিল এবং সেটা মেঝেতে ছুঁড়ে ফেলল, যাতে দামি চীনামাটির টুকরো চারদিকে ছড়িয়ে পড়ল। কাল সকালের মধ্যে এই বাড়ি খালি করে দাও, আমি তোমার মুখ এই প্রাসাদে আর এক মুহূর্তও দেখতে চাই না, সে আদেশ দিল। মালবিকা নিচু হয়ে সেই টুকরোগুলো কুড়োতে শুরু করল। তার আঙুলগুলো স্থির ছিল আর হৃৎস্পন্দন একদম স্বাভাবিক। সে এই অপমানকে জ্বালানি বানিয়ে নিচ্ছিল, যাতে আসন্ন আগুন আরও প্রচণ্ড আর ধ্বংসাত্মক হয়। সেই রাতে, যখন পুরো শহর ঘুমিয়ে পড়েছিল, মালবিকা নিজের ছোট ঘরে বসে একটি পুরনো ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য আর ফাইল খুঁটিয়ে দেখছিল। সে দেখল কিভাবে অভিজিৎ গত কয়েক মাসে কোম্পানির তহবিল থেকে কোটি কোটি টাকা সরিয়েছে এবং সেগুলো ঈশিতার নামে জমা করেছে। সে প্রতিটি লেনদেনের স্ক্রিনশট নিচ্ছিল এবং সেগুলো নিজের নিরাপদ সার্ভারে আপলোড করছিল, যাতে কোনো প্রমাণ না হারায়। তার পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা ছিল না। মালবিকা নিজের চশমা খুলল এবং জানলার বাইরে রাতের নীরবতা দেখল, যেখানে দূরে আকাশে বিদ্যুৎ ঝলসাচ্ছিল, যা আসন্ন ঝড়ের ইশারা ছিল। সে নিজের উকিল আর বিশ্বস্ত সহযোগীদের গোপন বার্তা পাঠাল, যারা গত কয়েক বছর ধরে তার প্রত্যাবর্তনের অধীর অপেক্ষায় ছিল। অভিজিতের মনে হচ্ছিল সে এক দুর্বল পাখিকে খাঁচা থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু সে জানত না যে সে আসলে এক শিকারী পাখিকে খোলা আকাশে ছেড়ে দিচ্ছে। তার ভেতরের ঘুমন্ত সিংহ এখন জেগে উঠেছিল এবং প্রতিশোধের তৃষ্ণা বাড়ছিল। পরের দিন সকালে মালবিকা নিজের ছোট সুটকেস গুছিয়ে নিল, যেখানে কেবল কিছু জরুরি কাগজ আর তার মায়ের একটি পুরনো ছবি ছিল। সে বাড়ির দেওয়ালগুলোকে শেষবারের মতো দেখল, যেখানে সে নিজের জীবনের 10 বছর এক নিবেদিত স্ত্রী হয়ে কাটিয়েছিল, কিন্তু বদলে পেয়েছিল শুধু লাঞ্ছনা। অভিজিৎ তখনও গভীর ঘুমে ছিল সম্ভবত। সে জয়ের স্বপ্নে মগ্ন ছিল, এটা ভুলে গিয়ে যে প্রাসাদের ভিত এখন নড়বড়ে। মালবিকা শান্তভাবে সদর দরজা পার হল এবং বাইরে দাঁড়ানো এক কালো গাড়িতে উঠে পড়ল, যা তাকে অজানা গন্তব্যের দিকে নিয়ে গেল। গাড়িটি চলতেই মালবিকা তার সেই পুরনো চশমা জানলা দিয়ে রাস্তায় ফেলে দিল, যেখানে সেটি এক বাসের নিচে পিষ্ট হয়ে চুরমার হয়ে গেল। এটা কেবল একটি চশমার ভাঙা ছিল না, বরং তার সেই পুরনো পরিচয়ের সমাপ্তি ছিল, যা সে দুনিয়াকে দেখানোর জন্য ধারণ করেছিল। এখন তার মুখে এক নতুন জেল্লা আর চোখে এক দৃঢ় সংকল্প ছিল, যা যে কোনো সাম্রাজ্যকে মুহূর্তে ছাই করে দিতে পারত। তার যাত্রা এখন এমন এক মঞ্জিলের দিকে ছিল, যেখানে ন্যায় আর ক্ষমতা কেবল তার আদেশ মেনে চলতে বাধ্য ছিল।
অভিজিৎ সকালে উঠে দেখল মালবিকা চলে গেছে এবং সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, এটা ভেবে যে এখন সে নিজের ইচ্ছার মালিক। সে ঈশিতাকে জড়িয়ে ধরল এবং তাকে কোম্পানির নতুন প্রকল্পগুলোর কথা বলল, যেগুলোতে সে এক বড় জালিয়াতির পরিকল্পনা করেছিল। সে এই ব্যাপারে পুরোপুরি অজ্ঞ ছিল যে বোর্ড অফ ডিরেক্টরদের সে নিয়ন্ত্রণ করার দাবি করত, তারা আগে থেকেই মালবিকার সাথে যোগাযোগে ছিল। ক্ষমতার খেলা এখন শুরু হয়ে গিয়েছিল, আর ঘুঁটিগুলো এখন রাজার ওপর ভারী হতে চলেছিল, যার সামান্যতম আদাজও তার ছিল না। মালবিকার গাড়ি শহরের এক গোপন সুরক্ষিত বাংলোয় থামল, যেখানে তার সবচেয়ে বিশ্বস্ত আইনি উপদেষ্টা আর দেহরক্ষীরা আগে থেকে অপেক্ষা করছিল। গাড়ি থেকে নামতেই তার হাঁটার ধরন বদলে গিয়েছিল। এখন তাতে সেই নতি ছিল না যা এক দমিত স্ত্রীর থাকত। সে তার বিশ্বস্ত সচিব অরুণকে দেখল, যে ঝুঁকে তাকে অভিবাদন জানাল এবং তাকে টাটকা ফাইলের এক বান্ডিল হাতে তুলে দিল। ম্যাডাম, অভিজিৎ গত ২৪ ঘণ্টায় কোম্পানির জরুরি তহবিল থেকে বিপুল অর্থ তুলেছে, অরুণ গম্ভীর স্বরে বলল। মালবিকা সোফায় বসতে বসতে সেই নথিগুলো উল্টে দেখল এবং তার চোখে এক ঠান্ডা চমক খেলে গেল, যা কোনো শিকারীর মতো ছিল। অভিজিৎ নিজের প্রেমিকাকে খুশি করার জন্য কোম্পানির শেকড় খোকলা করছিল, এটা জেনেও যে সে আগুন নিয়ে খেলছে। ওকে আরও বেশি উস্কানি দাও, ওকে মনে করতে দাও যে সে অজেয় আর কেউ তাকে ছুঁতে পারবে না। মালবিকা শান্ত স্বরে আদেশ দিল। সে চাইছিল অভিজিৎ পুরোপুরি আশ্বস্ত হয়ে যাক যে তার রাস্তা পরিষ্কার, যাতে সে নিজেই নিজের কবর খুঁড়ে ফেলে। এদিকে বাংলোয় অভিজিৎ আর ঈশিতা তাদের নতুন স্বাধীনতার উৎসব করছিল। শ্যাম্পেনের বোতল খুলছিল আর অট্টহাসি প্রতিধ্বনিত হচ্ছিল। অভিজিৎ ঈশিতার গলায় এক দামি হীরের নেকলেস পরিয়ে দিল, যেটা সে কোম্পানির প্রকল্পের টাকা দিয়ে অবৈধভাবে কিনেছিল। এখন সেই সাধারণ মালবিকার ছায়াও আমাদের ওপর নেই। এখন এই পুরো সাম্রাজ্য আমার, আর তুমি এর রানী, অভিজিৎ গর্বের সাথে বলল। ঈশিতা তার কথার সমর্থন করল, এটা ভেবে যে এখন সে শহরের সবচেয়ে প্রভাবশালী মহিলা হতে চলেছে। পরের দিন অভিজিতের কাছে মালবিকার উকিলদের পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদের কাগজ পৌঁছল, যা দেখে সে জোরে হাসতে লাগল এবং তৎক্ষণাৎ সই করে দিল। তার মনে হল মালবিকা হার মেনে নিয়েছে এবং সে চুপচাপ নিজের জীবনের বাকি দিন কোনো অন্ধকার কোণে কাটাতে রাজি হয়ে গেছে। সেই বোকা মহিলা নিজের সম্পত্তির ভাগও চাইছে না? কত ভীরুলো! অভিজিৎ নিজের উকিলকে ঠাট্টা করে বলল। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে মালবিকা সম্পত্তির বদলে পুরো কোম্পানির নিয়ন্ত্রণের ওপর কবজা করার পরিকল্পনা করেছিল। মালবিকা নিজের টিমের সাথে এক গোপন বৈঠক করল, যাতে শহরের সবচেয়ে বড় চার্টার অ্যাকাউন্টেন্ট আর গোয়েন্দারা ছিল, যারা অভিজিতের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল। তারা খুঁজে পেল যে অভিজিৎ কিছু বিদেশি শেল কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করেছে, যা আইনের চোখে এক বড় অপরাধ ছিল। আমাদের এই সমস্ত প্রমাণ সুরক্ষিত রাখতে হবে এবং সঠিক সময় সেগুলো বোর্ডের সামনে পেশ করতে হবে, মালবিকা নির্দেশ দিল। সে এমন এক দাবার ছক সাজচ্ছিল যেখানে অভিজিতের প্রতিটি চাল তাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চলেছিল। ঈশিতা অভিজিৎকে উস্কানি দিল যাতে সে কোম্পানির শেয়ার হোল্ডারদের এক বড় সভা ডাকে, যাতে সে নিজেকে আনুষ্ঠানিকভাবে একক নেতা ঘোষণা করতে পারে। অভিজিৎ তার কথা মেনে নিল এবং পরের সপ্তাহের জন্য এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিল, যেখানে শহরের সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত থাকার কথা ছিল। সে ভেবেছিল এটি তার শক্তির প্রদর্শন হবে, কিন্তু বাস্তবে এটি তার পতনের প্রকাশ্য ঘোষণা হতে চলেছিল, যা সে বুঝতে পারল না। মালবিকা এই খবর শুনে কেবল এক গভীর শ্বাস নিল এবং নিজের পরবর্তী চালের প্রস্তুতি শুরু করে দিল। মালবিকা নিজের ব্যক্তিগত ওয়ার্ড্রোব থেকে এক গাঢ় লাল রঙের ডিজাইনার স্যুট বের করল, যা তার নতুন পরিচয় আর অধিকারের প্রতীক ছিল, যা সে বছরের পর বছর লুকিয়ে রেখেছিল। সে নিজের লম্বা চুল আঁচড়াল এবং আয়নায় নিজেকে দেখল, যেখানে এখন এক অসহায় স্ত্রী নয়, বরং এক শক্তিশালী ব্যবসায়ী নেত্রী দাঁড়িয়েছিল। অভিজিৎ, তুমি যে মুখের মজা উড়িয়েছিলে, এখন সেই মুখই তোমার ধ্বংসের কারণ হবে, সে ধীর কণ্ঠে নিজেকে কথা দিল। তার কণ্ঠে এমন এক দৃঢ় সংকল্প ছিল যা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারত, আর তা ছিল অটুট। ওদিকে অভিজিৎ কোম্পানির পুরনো বিশ্বস্ত কর্মচারীদের বের করে দিতে শুরু করেছিল, যারা মালবিকার বাবার সময় থেকে সেখানে কাজ করছিল এবং সৎ ছিল। সে তাদের জায়গায় নিজের চামচা আর দুর্নীতিগ্রস্ত লোকেদের নিয়োগ করল, যাতে তার কালো কাজের উপর কেউ আঙুল তুলতে না পারে এবং সে নিজের মর্জি চালাতে পারে। যে আমার সাথে নেই সে আমার বিরুদ্ধে,
আর তার এই কোম্পানিতে থাকার কোনো অধিকার নেই, অভিজিৎ ঘোষণা করল। তার এই স্বৈরাচারী আচরণ কর্মচারীদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি করেছিল, যার ফায়দা মালবিকা পেতে চলেছিল। অরুণ মালবিকাকে জানালো যে কর্মচারীরা বিদ্রোহের জন্য প্রস্তুত এবং তারা কেবল এক ইশারার অপেক্ষায় আছে। মালবিকা তাদের ধৈর্য ধরার পরামর্শ দিল এবং বলল যে সঠিক সময়ে এলে তারা সকলে একসাথে আঘাত করবে যাতে কেউ বেঁচে না যায়। আমাদের আবেগপ্রবণ হয়ে কোনো ভুল করা চলবে না, আমাদের আঘাত হতে হবে একদম নিখুঁত আর আইনের সীমানায়, সে নিজের টিমকে বোঝাল। তার বুদ্ধিমত্তা আর কৌশলী চিন্তা তার টিমের মনোবল আরও উঁচুতে তুলে দিয়েছিল এবং তারা উৎসাহিত ছিল। রাতের অন্ধকারে মানবিকা সেই কোম্পানির ইমারত দেখল যা একসময় তার বাবার স্বপ্ন ছিল এবং যাকে অভিজিৎ এখন ধ্বংস করতে উদ্যত হয়েছিল। সে অনুভব করল যে তার লড়াই কেবল নিজের অপমানের বদলা নেওয়ার জন্য ছিল না, বরং সেই উত্তরাধিকারকে রক্ষা করার জন্যও ছিল যা তার পূর্বপুরুষদের ছিল। কালের সূর্য এক নতুন সকাল আনবে, যেখানে মিথ্যার পর্দা সরে যাবে আর সত্যের জয় হবে, সে মনে মনে সংকল্প নিল। সে এখন পুরোপুরি তৈরি ছিল সেই যুদ্ধের জন্য যা সে নিজের লোকেদের বিরুদ্ধেই শুরু করেছিল। অভিজিৎ এখন নিজেকে শহরের মুকুটহীন সম্রাট মনে করতে শুরু করেছিল এবং তার মনে হচ্ছিল মালবিকা চলে যাওয়ার পর তার সব বাধা দূর হয়ে গেছে। সে কোম্পানির অ্যাকাউন্টে কারচুপি করতে শুরু করেছিল যাতে সে ঈশিতার দামি শখ পূরণ করতে পারে আর নিজের বিলাসিতা বাড়াতে পারে। তার এই ব্যাপারে বিন্দুমাত্র জ্ঞান ছিল না যে তার প্রতিটি ডিজিটাল চলাচলের ওপর মালবিকার টিমের তীক্ষ্ণ নজর ছিল এবং তারা সব রেকর্ড করছিল। লোভ তার বুদ্ধির ওপর এমন পর্দা ফেলে দিয়েছিল যে সে ঠিক আর ভুলের পার্থক্য পুরোপুরি হারিয়ে ফেলেছিল। ঈশিতা অভিজিৎকে উস্কানি দিল যাতে তারা এক বিলাসবহুল বিদেশি সম্পত্তি কিনে, যার জন্য তাদের কোম্পানির সংরক্ষিত তহবিল থেকে বিপুল টাকার দরকার ছিল। অভিজিৎ কোনো কিছু না ভেবেই জাল নথি তৈরি করল এবং বোর্ডের সদস্যদের ডিজিটাল স্বাক্ষরের অপব্যবহার করে ফান্ড ট্রান্সফার শুরু করে দিল। তার মনে হলো সে সিস্টেমের থেকেও অনেক বেশি চালাক, আর কেউ তাকে ধরতে পারবে না যেহেতু সে প্রধান নির্বাহী ছিল। কিন্তু মালবিকা আগে থেকেই সেই অ্যাকাউন্টে একটি বিশেষ সফটওয়্যার লাগিয়ে রেখেছিল যা প্রতিটি সন্দেহজনক কাজ ধরে ফেলত। মালবিকা তার সচিব অরুণকে নির্দেশ দিল যে তারা এক ভুয়ো বিদেশি বিনিয়োগকারী কোম্পানির নামে অভিজিৎকে এক আকর্ষক প্রস্তাব পাঠাবে। এই প্রস্তাবে কম বিনিয়োগে বিপুল লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা অভিজিতের মতো লোভী ব্যক্তির জন্য এক আদর্শ ফাঁদ ছিল। যখন অভিজিতের কাছে এই ইমেল পৌঁছল, তখন তার চোখ চকচক করে উঠল এবং সে তৎক্ষণাৎ ঈশিতাকে ডেকে এই সুখবর শোনাল। তারা দুজনেই কাল্পনিক লাভের স্বপ্ন দেখতে লাগল, এটা না জেনেই যে এটি তাদের পতনের প্রথম ধাপ ছিল এবং যা ছিল অত্যন্ত ধ্বংসকারী। অভিজিৎ নিজের টিমকে আদেশ দিল যে এই নতুন প্রকল্পের জন্য অবিলম্বে টাকা ছাড়া হোক, যদিও তার সৎ উপদেষ্টারা তাকে কড়া সতর্কতা দিয়েছিলেন। সে তাদের কথা কানে নিল না এবং তাদের অপমান করে বের করে দিল, যার ফলে কোম্পানির ভেতরের অসন্তোষ আরও গভীর হল। মালবিকা দূরে বসে স্ক্রিনে এইসব দেখছিল এবং তার আঙুলগুলো কিবোর্ডে দ্রুত চলছিল, যেন সে দাবার ছক সাজাচ্ছে। সে জানত যে অহংকার আর লোভের এই মিশ্রণ অভিজিৎকে সরাসরি জেলের দিকে নিয়ে যাবে। ঈশিতা এখন কোম্পানির সদর দপ্তরে নিজের দাপট দেখাতে শুরু করেছিল এবং সে মালবিকার পুরনো কেবিনে বসে নতুন আসবাব আর ইন্টিরিয়রের অর্ডার দিচ্ছিল। সে মালবিকার ফেলে যাওয়া কিছু পুরনো স্মৃতি আবর্জনায় ফেলার নির্দেশ দিল, যার ফলে ওখানকার পুরনো কর্মচারীরা খুব আহত আর ক্রুদ্ধ বোধ করছিল। তারা সকলেই জানত যে মালবিকা ম্যাডামই আসল মালকিন ছিলেন, কিন্তু ভয়ে তারা কিছু বলতে পারছিল না। যদিও মালবিকা তাদের গোপনে বার্তা পাঠিয়ে ধৈর্য ধরতে আর নিজের পদে থাকার নির্দেশ দিয়েছিল। যেমন যেমন দিন কাটছিল, অভিজিৎ সেই ভুয়ো কোম্পানির সাথে চুক্তিতে সই করে দিল এবং নিজের কোম্পানির এক বিশাল অংশ অজান্তেই বাজি রেখে দিল। তার মনে হচ্ছিল সে এক আন্তর্জাতিক চুক্তি করছে, কিন্তু বাস্তবে সে নিজের ক্ষমতার চাবি মালবিকার হাতে তুলে দিচ্ছিল। মালবিকা এই আইনি নথিগুলো মন দিয়ে পড়ল এবং মুচকি হাসল, কারণ এখন তার কাছে অভিজিৎকে পদ থেকে সরানোর জন্য যথেষ্ট প্রমাণ ছিল। মালবিকার পরিকল্পনার এই অংশটি ছিল সবচেয়ে জটিল এবং সে এটিকে অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছিল। কোম্পানির ভেতরে এখন দলাদলি শুরু হয়ে গিয়েছিল এবং অনেক উচ্চপদস্থ কর্মকর্তা গোপনে পদত্যাগ করতে শুরু করেছিলেন, কারণ তারা অভিজিতের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। মালবিকা তাদের প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করল এবং তাদের আশ্বাস দিল যে শিগগিরই সব ঠিক হয়ে যাবে
এবং তারা তাদের সম্মান ফিরে পাবেন। সে তাদের সকলকে এক নতুন ভিশনের সাথে যুক্ত করার প্রতিশ্রুতি দিল, যা কেবল লাভের ওপর নয়, বরং সততা ও নৈতিকতার ওপর ভিত্তি করে তৈরি হবে। তার কথাগুলো সেই হতাশ কর্মকর্তাদের মধ্যে আবার নতুন আশা জাগিয়ে তুলেছিল। অভিজিতের গাফিলতি এই পর্যায়ে পৌঁছেছিল যে সে কোম্পানির অডিট বিভাগকেও ভয় দেখাতে শুরু করেছিল, যাতে তারা তার চুরি লুকিয়ে রাখে। সে প্রধান হিসাব পরীক্ষককে মোটা ঘুষ দেওয়ার চেষ্টা করল, কিন্তু সেই ব্যক্তিটি মালবিকার অনুগত ছিলেন এবং তিনি এই পুরো কথোপকথন রেকর্ড করে নিলেন। এখন মালবিকার কাছে কেবল আর্থিক জালিয়াতিই নয়, বরং ঘুষ আর জোরপূর্বক অর্থ আদায়েরও অকাট্য প্রমাণ ছিল, যা যে কোনো আদালতে টিকতে পারত। ফাঁসটি ধীরে ধীরে কিন্তু খুব শক্তভাবে আঁটোসাঁটো হচ্ছিল, এবং অভিজিতের সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না। মালবিকা তার টিমের সাথে পরবর্তী বড় পদক্ষেপ নিয়ে আলোচনা করল, যা ছিল এক প্রেস কনফারেন্সের মাধ্যমে অভিজিতের আসল চেহারা উন্মোচন করা। সে ঠিক করল যে সরাসরি মিডিয়ার কাছে যাওয়ার আগে প্রথমে বোর্ড মিটিংয়ে তাকে পুরোপুরি নগ্ন করবে এবং তারপর তাকে আইনের হাতে সোপর্দ করবে। সে চাইছিল তার পতন যতটা সম্ভব প্রকাশ্য এবং অপমানজনক হোক, যাতে সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। প্রতিশোধের এই আগুন মালবিকার ভেতরে খুব শান্তভাবে জ্বলছিল, যা অত্যন্ত ধ্বংসাত্মক আর ভয়ঙ্কর প্রমাণিত হতে চলেছিল। অভিজিত আর ঈশিতা এক 5 তারা হোটেলে তাদের আসন্ন জয়ের আনন্দ উদযাপন করছিল। সেখানে তারা শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিল। তারা সেখানে তাদের নতুন জীবনধারা আর সম্পদের প্রদর্শন করছিল, যেন তারা বিশ্বের সবচেয়ে সফল জুটি। অথচ তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছিল। সেখানে উপস্থিত অনেক মানুষ তাদের পেছনে তাদের বোকামি আর হঠাৎ আসা ধনের কথা আলোচনা করছিল, কিন্তু অভিজিতের সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। সে নেশায় চূর হয়ে কেবল নিজের মহত্বের গল্প শোনাচ্ছিল আর মালবিকাকে নিয়ে ঠাট্টা করছিল। অরুণ মালবিকাকে এক গোপন রিপোর্ট হাতে দিল, যেখানে জানানো হয়েছিল যে অভিজিৎ কোম্পানির ট্রেডমার্ক আর পেটেন্টগুলো বিক্রি করার গোপন চেষ্টা শুরু করেছে। এই খবর শুনে মালবিকার চোখে প্রথমবার রাগ ফুটে উঠল, কারণ সেই পেটেন্টগুলো তার বাবার বছরের পর বছর গবেষণার ফল ছিল। সে তৎক্ষণাৎ তার উকিলদের স্থগিতাদেশ নেওয়ার জন্য বলল, যাতে কোম্পানির বৌদ্ধিক সম্পদের কোনো ক্ষতি না হয়। অভিজিৎ এখন সেই রেখা পার করে ফেলেছিল, যা মালবিকা কোনোদিন ক্ষমা করতে পারত না। মালবিকা তার মায়ের পুরনো গয়নাগুলো বের করে দেখল, যা এখন তার শক্তি আর স্বাভিমানের প্রতীক হয়ে উঠেছিল এবং তাকে অনুপ্রাণিত করছিল। সে অনুভব করল যে সে কেবল নিজের জন্য নয়, বরং সেই সমস্ত মানুষের জন্য লড়ছে যাদের ক্ষমতার নেশায় চুর লোকেরা পিষে দিয়েছে। তার প্রস্তুতি এখন প্রায় সম্পূর্ণ ছিল এবং সে শুধু সেই এক মুহূর্তের অপেক্ষা করছিল যখন সে মঞ্চে পা রাখবে। অভিজিতের অহংকার এখন তার কাছে এক খোলা বইয়ের মতো ছিল, যা সে যখন খুশি ছিঁড়ে ফেলতে পারত। ওদিকে ঈশিতা অভিজিৎকে জোর দিল যাতে সে কোম্পানির বার্ষিক অনুষ্ঠানকে এক জাঁকজমকপূর্ণ ব্যক্তিগত আয়োজনে বদলে দেয়, যেখানে তারা তাদের বাগদান ঘোষণা করতে পারে। অভিজিৎ এই প্রস্তাব সানন্দে গ্রহণ করল এবং কোম্পানির কোটি কোটি টাকা এই রাজকীয় অনুষ্ঠানের প্রস্তুতিতে ঢেলে দিল, যা ছিল পুরোপুরি বেআইনি। তার মনে হল এটি তার সাফল্যের চরম শিখর হবে, কিন্তু মালবিকার জন্য এটি ছিল তাকে হাতে নাতে ধরার সবচেয়ে বড় সুযোগ। সে এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের তালিকায় নিজের নামও যোগ করিয়ে নিল। মালবিকা একটি বিশেষ গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করল, যাতে তারা ঈশিতার পেছনের রেকর্ড পরীক্ষা করতে পারে, এবং তারা কিছু চমকপ্রদ তথ্য পেল। ঈশিতা আসলে একজন পেশাদার প্রতারক ছিল, যে আগেও অনেক ধনী ব্যবসায়ীকে নিজের সৌন্দর্যের জালে ফাঁসিয়ে লুটে নিয়ে গায়েব হয়ে গিয়েছিল। অভিজিৎ যাকে নিজন সত্যিকারের ভালোবাসা ভাবছিল, সে আসলে তার ধ্বংসের আরেকটি হাতিয়ার ছিল, যাকে মালবিকা এখন প্রকাশ করতে চলেছিল। এই তথ্য মালবিকার তুনে এমন এক তীর ছিল, যা ঈশিতার অহংকার চুরমার করে দিত। মালবিকার কাছে এখন অভিজিতের বিরুদ্ধে এত প্রমাণ ছিল যে তাকে বহু জন্ম জেলে থাকতে হতে পারত, কিন্তু সে তাকে কেবল জেলে পাঠাতে চাইছিল না। সে চাইছিল যে সে সেই দারিদ্র আর অপমানের স্বাদ পায়, যা সে মালবিকাকে দেওয়ার চেষ্টা করেছিল, এবং সে নিজের ভুল অনুভব করে। সে তার টিমকে শেষ নির্দেশ দিল এবং বলল যে তারা যেন কাল সকালে হতে চলা বোর্ড মিটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে। ন্যায়ের ঘড়ি এখন খুব কাছে ছিল এবং মালবিকার মুখ এখন পুরোপুরি শান্ত ও সংকল্পবদ্ধ দেখাচ্ছিল। অভিজিৎ রাতভর জেগে নিজের বক্তৃতা তৈরি করছিল, যেখানে সে নিজের তথাকথিত কৃতিত্বের বর্ণনা করেছিল আর মালবিকার উল্লেখ করেছিল এক ব্যর্থতা হিসাবে। সে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভঙ্গিগুলো অভ্যাস করছিল, যেন সে কোনো বড় নেতা যে জনগণকে সম্বোধন করতে চলেছে। তার এই ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না যে পরের সকালে তার মোকাবিলা হবে সেই মহিলার সাথে যাকে সে একসময় তুচ্ছ ভেবেছিল।
তার ভাগ্যের তারা এখন ডুবতেই চলেছিল এবং অন্ধকার তাকে ঘিরে ধরার জন্য তৈরি ছিল। মালবিকা নিজের জানলা দিয়ে শহরের আলো দেখল এবং এক হালকা হাসির সাথে নিজের ডায়েরিতে কিছু শব্দ লিখল, যা তার সংগ্রামের কাহিনী ছিল। সে লিখল যে অহংকারের প্রাসাদ বালির ওপর তৈরি হয়, যা সত্যের এক ঢেউয়ে ধসে যায়, এবং এটাই অভিজিতের সাথে হতে চলেছিল। সে এখন ঘুমিয়ে পড়ল। তার ঘুম ছিল গভীর আর শান্তিতে ভরা, কারণ সে জানত যে সে নিজের কাজ পুরোপুরি সততার সাথে করেছে। কালকের সূর্য তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিজয়ের দিন হতে চলেছিল। সকালের প্রথম আলোর সাথেই মালবিকা তৈরি হয়ে গেল। তার আত্মবিশ্বাসী ছিল তার সবচেয়ে বড় শক্তি, এবং তার চোখে এক অদ্ভুত বিদ্যুৎ চমকাচ্ছিল। সে নিজের টিমকে এক সংক্ষিপ্ত বার্তা পাঠাল, অপারেশন নতুন সূর্য শুরু করো, এবং তারপর সে নিজের শৌখিন গাড়ির দিকে এগোল, যা তাকে যুদ্ধক্ষেত্রের দিকে নিয়ে যেতে চলেছিল। রাস্তায় সে সেই সমস্ত পুরনো স্মৃতি মন থেকে মুছে ফেলল যা তাকে দুর্বল করতে পারত, এবং নিজেকে পুরোপুরি স্থির করে নিল। এখন কেবল লক্ষ্যই গুরুত্বপূর্ণ ছিল, আর সেই লক্ষ্য ছিল ন্যায়ের পূর্ণ প্রতিষ্ঠা। বোর্ড মিটিংয়ের ঘরে অভিজিৎ সবার আগে পৌঁছাল এবং নিজের পছন্দের চেয়ারে বসে ধোঁয়া ওড়াল, যা তার শক্তির প্রদর্শন ছিল। এক একে বোর্ডের সদস্যরা আসতে লাগলেন। তাদের মুখে এক অদ্ভুত উত্তেজনা আর নীরবতা ছিল, যা অভিজিৎ নিজের মহত্বের ভয় বলে ধরে নিল। সে তাদের সাথে খুব খারাপভাবে কথা বলছিল, যেন তারা তার ভৃত্য। তখনই ঘরের বাইরে পদধ্বনি শোনা গেল, যা ছিল খুব ভারী আর আত্মবিশ্বাসে ভরপুর, যার ফলে পুরো হলের পরিবেশ হঠাৎ বদলে গেল। অভিজিৎ দরজার দিকে তাকাল। তার মনে হল দেরি করে আসা কোনো সদস্য, কিন্তু যেমনই দরজা খুলল, চারদিকে নীরবতা ছেয়ে গেল, আর সবাই স্তব্ধ হয়ে গেলেন। মালবিকা ঘরে প্রবেশ করল, কিন্তু সে সেই মালবিকা ছিল না যাকে অভিজিৎ বাড়ি থেকে বের করে দিয়েছিল, বরং সে ছিল এক সম্রাজ্ঞীর মতো। তার উপস্থিতি অভিজিতের হাত থেকে চুরুট ফেলে দিল এবং সে কাঁপতে লাগল। বোর্ডের সমস্ত সদস্য নিজেদের আসন থেকে উঠে দাঁড়ালেন এবং তারা মালবিকাকে সম্মানের সাথে মাথা নত করলেন, যা দেখে অভিজিতের চোখ ছানা বড়া হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে তার সাধারণ স্ত্রীকে এই লোকেরা এত সম্মান কেন দিচ্ছে, আর সে এখানে কি করছে। সে চিৎকার করে বলল, তুমি এখানে কিভাবে এলে, আর এই লোকেদের বের করে দাও। কিন্তু কেউ তার কথায় কান দিল না। মালবিকা কেবল একটি তীক্ষ্ণ নজর তার ওপর ফেলল এবং স্পষ্ট স্বরে বলল যে তার সময় এখন শেষ। মালবিকা নিজের আসনের দিকে এগোল, যা ছিল বোর্ড মিটিংয়ের সবচেয়ে প্রধান চেয়ার, এবং যাতে বসার স্বপ্ন অভিজিৎ দেখছিল। সে তার ব্যাগ থেকে একটি ফাইল বের করল এবং সেটি টেবিলের ওপর জোরে রাখল, যার শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হল, আর অভিজিৎকে ভেতর পর্যন্ত ভয় পাইয়ে দিল। তার মুখে এখন এমন এক তেজ ছিল যা দেখে অভিজিতের জন্য ওঠা অসম্ভব হচ্ছিল, এবং সে ঘামে ভিজে গিয়েছিল। এটি সেই সংগ্রামের শুরু ছিল যার পরিণাম এখন পুরো পৃথিবী দেখতে চলেছিল। অভিজিৎ রাগে নিজের চেয়ার ছেড়ে মালবিকার দিকে তেড়ে গেল, কিন্তু তাকে সেখানে মোতায়েন নিরাপত্তা রক্ষীরা তৎক্ষণাৎ আটকে দিল। মালবিকা শান্তভাবে নিজের ফাইল খুলল এবং প্রথম নথি সবার সামনে পেশ করল, যা ছিল অভিজিতের দুর্নীতির পুরো বিবরণ, এবং যা অত্যন্ত গুরুতর ছিল। পুরো ঘরে কেবল পাতা উল্টানোর শব্দ আসছিল, আর অভিজিতের কপালে ঘামের ফোঁটা চমকাতে শুরু করেছিল, যা তার ভয়কে ফুটিয়ে তুলছিল। খেলা এখন বাস্তবে উল্টে গিয়েছিল, এবং মালবিকা প্রবল প্রতাপশালী ছিল। বোর্ডের সদস্যরা যেন কোনো অলৌকিক ঘটনার অপেক্ষা করছিলেন। অভিজিৎ যখন ঘরে প্রবেশ করল, তার হাঁটার মধ্যে সেই দম্ভ স্পষ্ট ছিল, যা কেবল সেই সব লোকেদের মধ্যেই থাকে যাদের নিজেদের হার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকে না। ঈশিতার বোর্ড রুমে প্রবেশের অনুমতি ছিল না, তাই সে বাইরের লাউঞ্জে বসে নিজের জয়ের কল্পনা করছিল। অরুণ মালবিকাকে জানাল যে অভিজিৎ বোর্ড রুমে পৌঁছে গেছে এবং কার্যক্রম শুরু হতে চলেছে, যা শুনে মালবিকার মুখে এক সূক্ষ্ম ও মারাত্মক হাসি ফুটে উঠল। সে নিজের দস্তানা পড়ল এবং নিজের ফাইলটি তুলে নিল, যাতে অভিজিতের বিনাশের পুরো চিত্রনাট্য লেখা ছিল। আজকের দিনটি হবে ন্যায়ের দিন, এবং প্রতিটি অন্যায়ের হিসেব নেওয়া হবে। সে নিজের টিমের উদ্দেশ্যে অত্যন্ত শান্ত ও দৃঢ় স্বরে বলল। মালবিকা নিজের বক্তব্য শুরু করল, যেখানে সে অভিজিতের প্রতিটি কেলেঙ্কারির খতিয়ান খুলে ধরল এবং দেখাল কিভাবে সে কর্মচারীদের ভবিষ্যতের সাথে খেলা করেছে।
সে প্রজেক্টরে সেই সমস্ত ভিডিও এবং অডিও ক্লিপ চালালো যা অভিজিৎ তার প্রেমিকার সাথে রেকর্ড করেছিল, যেখানে সে কোম্পানিকে ধ্বংস করার পরিকল্পনা করছিল। বোর্ডের সদস্যরা এসব দেখে হতভম্ব হয়ে গেলেন এবং তারা অবিলম্বে অভিজিতের বিরুদ্ধে কঠোর প্রস্তাব পাশ করার প্রক্রিয়া শুরু করলেন। অভিজিৎ এখন কাঁদতে শুরু করেছিল। সে চিৎকার করে মালবিকার কাছে ভিক্ষা চাইতে লাগল। এখন অনেক দেরি হয়ে গেছে অভিজিৎ, তুমি কেবল আমার মন ভাঙনি, তুমি হাজার হাজার পরিবারের ভরসা ভেঙেছ, যা আর কোনো দিন জোড়া লাগানো সম্ভব নয়, মালবিকা বলল। সে তার চশমা পরার প্রয়োজন অনুভব করল না, কারণ এখন তার কাছে সব কিছু খুব পরিষ্কার দেখাচ্ছিল। তার দৃষ্টি এখন পূর্ণ ছিল। অভিজিৎ, তুমি কি ভেবেছিলে যে একটি সাধারণ পোশাক আর ভারী চশমা আমার বুদ্ধি আর আমার উত্তরাধিকারকে চিরকালের জন্য ঢেকে রাখতে পারবে? মালবিকার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। তার কণ্ঠে এমন এক স্থিরতা ও অধিকার ছিল যা শুনে অভিজিতের পায়ের নিচের মাটি যেন হঠাৎ করে গায়েব হয়ে গেল। বোর্ডের সবচেয়ে প্রবীণ সদস্য মিস্টার গুপ্তা নিজের আসন থেকে উঠলেন এবং অত্যন্ত সম্মানের সাথে মালবিকার সামনে মাথা নত করলেন। ম্যাডাম, চেয়ারপারসন, আমরা গত ৩ বছর ধরে আপনার এই দিনটির অপেক্ষা করছিলাম, যখন আপনি এই কোম্পানির লাগাম নিজের হাতে ফিরে নেবেন। তার এই শব্দগুলো অভিজিতের বুকে জ্বলন্ত খঞ্জরের মতো আঘাত করল। সে অনুভব করল সে কত বড় ঘোরের মধ্যে বেঁচেছিল। সে জানতে পারল যে তার চারপাশে থাকা মানুষগুলো আসলে মালবিকার বিশ্বস্ত সৈন্য ছিল। অভিজিৎ পাগলের মতো হাসতে শুরু করল। তাকে নিজের মানসিক ভারসাম্য হারাতে দেখা যাচ্ছিল। এসব মিথ্যে, এই মেয়েটি আমার স্ত্রী মালবিকা হতে পারে না। সে তো কোনোদিন কলেজের মুখও দেখেনি, এটা কোনো চাল, সে চিৎকার করে বলল। মালবিকা টেবিলে রাখা একটি রিমোটের বোতাম টিপল এবং দেওয়ালে লাগানো বড় স্ক্রিনে তার সমস্ত শিক্ষাগত শংসাপত্র ও আন্তর্জাতিক ডিগ্রির তালিকা প্রদর্শিত হল। অভিজিতের কণ্ঠস্বর তার গলায় আটকে গেল যখন সে দেখল যে মালবিকা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলোর স্বর্ণপদক বিজয়ী ছিল। সেখানে উপস্থিত অন্যান্য পরিচালকরা অভিজিতের দিকে ঘৃণা ভরা নজরে তাকালেন। তারা এক সুরে অভিজিৎকে বহিষ্কারের প্রস্তাব রাখলেন। অভিজিৎ এখন নিজের চেয়ার থেকে পড়ে গেল এবং মেঝেতে বসে হাঁপাতে লাগল। তখনই ঘরের দরজা সজোরে খুলে গেল এবং ঈশিতা ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগল, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে নিষ্ঠুরভাবে পেছনে ঠেলে দিল। সে বাইরে থেকে চিৎকার করছিল। মালবিকা একটি ছোট ইশারা করল এবং গার্ডরা তাকে ভেতরে আসার অনুমতি দিল, যাতে সেও নিজের চোখে সত্য দেখতে পারে। ঈশিতা যেমনই ভেতরে এলো, সে মালবিকার সেই দিব্য ও শক্তিশালী রূপ দেখল, আর সেখানেই থমকে গেল। ঈশিতার চোখ ছানা বড়া হয়ে গেল যখন সে দেখল যাকে সে সাধারণ গৃহিণী বলে খ্যাপাত, সে আজ কোটির পোশাকে ঝলমল করছে। তার সেই মেকআপ আর দামি পোশাক মালবিকার প্রাকৃতিক তেজের সামনে একেবারে ফ্যাকাশে লাগছিল। মালবিকা তার দিকে এক নজরও তাকাল না, যেন সে কোনো তুচ্ছ পোকা। মিস্টার অভিজিৎ এবং মিস ঈশিতা, আপনারা দুজনে মিলে যে তছরূপ করেছেন তার সমস্ত নথি এখন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর কাছে পৌঁছে গেছে এবং তারা বাইরেই আছেন। মালবিকা অত্যন্ত ঠান্ডা ও পেশাদার মেজাজে এই ঘোষণা করল, যা শুনে তাদের দুজনের মুখ থেকে রক্ত যেন গায়েব হয়ে গেল। অভিজিৎ এখন হামাগুড়ি দিয়ে মালবিকার পায়ের কাছে পৌঁছাল এবং তার জুতো জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মালবিকা, আমাকে ক্ষমা করে দাও, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, আমি তোমার গোলাম হয়ে থাকব, শুধু আমাকে জেলে পাঠিও না, সে অনুনয় করে বলল। মালবিকা অত্যন্ত শালীনতার সাথে নিজের পা পেছনে টেনে নিল। তার চোখে এখন কেবল পাথরের মতো কঠোরতা ছিল। সে অভিজিতের দিকে ঝুঁকে ধীর স্বরে বলল যে বিচারে কোনোদিনও ক্ষমার জায়গা থাকে না। তুমি তখন ক্ষমা চাওনি যখন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। এখন এই চোখের জলের কোনো মূল্য নেই। তার কথাগুলো অভিজিতের অবশিষ্ট আত্মসম্মানকেও পুরোপুরি গুড়িয়ে দিল। ঈশিতা পালানোর চেষ্টা করল, কিন্তু মহিলা পুলিশ কর্মকর্তাদের একটি দল তাকে হলের বাইরেই ধরে নিল এবং তার হাতে হাতকড়া পরিয়ে দিল। মালবিকা এখন ধীরে ধীরে সেই প্রধান চেয়ারটির দিকে এগোল, যেখানে একসময় তার বাবা বসে এই কোম্পানির উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুনতেন। সে সেই চেয়ারটি স্পর্শ করল এবং তার বাবার উপস্থিতির অনুভব করল। সে চেয়ারে বসে পড়ল এবং সেই মুহূর্তে মনে হল যেন পুরো কোম্পানি তার আসল আত্মাকে ফিরে পেয়েছে এবং এক নতুন যুগ শুরু হয়েছে। বোর্ডের সদস্যরা করতালির মাধ্যমে তাদের নতুন চেয়ারপারসনকে এক রাজকীয় অভ্যর্থনা জানালেন, যা ছিল অত্যন্ত গৌরবপূর্ণ। অভিজিৎকে 2 জন রক্ষী তুলে বাইরে বের করে দিল। তার জামাকাপড় আলোথালো ছিল এবং তার মুখ অশ্রু ও ঘামে ভিজে ছিল, যা দেখতে অত্যন্ত ঘৃণ্য লাগছিল। মিডিয়ার ক্যামেরাগুলো বাইরে তার অপেক্ষা করছিল এবং যেমনই সে বাইরে এলো, ফ্ল্যাশলাইটের ঝলকানি তাকে অন্ধ করে দিল।
কাল পর্যন্ত যে ব্যক্তি শিরোনামে নিজের সাফল্যের জন্য থাকত, আজ সে নিজের নীচতা ও পতনের জন্য পুরো দুনিয়ার সামনে উন্মোচিত হয়ে গিয়েছিল। মালবিকা তার প্রথম আধিকারিক আদেশ জারি করল যে সেই সমস্ত কর্মচারীদের ফিরিয়ে আনা হোক যাদের অভিজিৎ অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দিয়েছিল, এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। সে কোম্পানির অ্যাকাউন্টগুলোর ফরেন্সিক অডিটের আদেশ দিল, যাতে প্রতিটি পয়সার হিসাব নেওয়া যায় এবং দুর্নীতিকে পুরোপুরি নির্মূল করা যায়। তার কার্যক্ষমতা ও গতি দেখে বোর্ডের সদস্যরা হতভম্ব হয়ে গেলেন। সেই দুপুরে মালবিকা নিজের কেবিনের জানলা দিয়ে নিচে দেখল, যেখানে পুলিশের গাড়িগুলো অভিজিৎ আর ঈশিতাকে নিয়ে জেলের দিকে রওনা দিচ্ছে। সে এক দীর্ঘ ও স্বস্তির নিঃশ্বাস নিল, কারণ আজ তার আত্মার উপর লাগা সেই অপমানের ক্ষত পুরোপুরি ভরে গিয়েছিল এবং সে ন্যায় পেয়েছিল। সে তার চশমার বাক্সটি টেবিলের ড্রয়ারে চিরকালের জন্য বন্ধ করে দিল, কারণ এখন দুনিয়া দেখার জন্য তার কোনো সাহায্যের প্রয়োজন ছিল না। তার দৃষ্টি এখন পরিষ্কার ছিল, তার রাস্তা স্পষ্ট ছিল, এবং তার গন্তব্য এখন তার পায়ের নিচে অত্যন্ত মজবুতভাবে টিকেছিল। অরুণ ভেতরে এলো এবং সে মালবিকাকে ফুলের একটি বড় তোড়া উপহার দিল, যাতে একটি ছোট্ট নোট লেখা ছিল, সত্যের জয় অবশ্যম্ভাবী, যা পড়ে মালবিকার চোখ ভিজে এলো। সে অরুণকে ধন্যবাদ জানাল এবং বলল যে এটি কেবল তার নয়, বরং তাদের সকলের জয় যারা সত্যের সাথে ছিল। এখন তো কেবল শুরু অরুণ, আমাদের এই কোম্পানিকে আবার সেই উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে আমার বাবা একে দেখতে চেয়েছিলেন। তার কণ্ঠে অটুট সংকল্প ছিল, যা যে কোনো বাধা পার করার জন্য যথেষ্ট ছিল। পুরো দপ্তরে এখন উৎসবের আমেজ ছিল। কর্মচারীরা একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছিল এবং মালবিকা ম্যাডামের নামে জয়ধ্বনি দিচ্ছিল, যা অনেক দূর পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল। মালবিকা মুচকি হেসে নিজের ফাইলগুলোর দিকে মনোযোগ দিল, কারণ সে জানত যে আসল কাজ এখন শুরু হয়েছে। সে নিজের অতীতকে এক বন্ধ বইয়ের মতো পেছনে ফেলে দিল এবং নিজের ভবিষ্যতের দিকে এক মজবুত পদক্ষেপ বাড়াল, যা অত্যন্ত গৌরবময় হতে চলেছিল। তার কাহিনী এখন সেই লাখো নারীর জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছিল, যারা মুখ বুজে সহ্য করে, কিন্তু এখন থেকে আর সহ্য করবে না। রাত হতে হতে মালবিকা নিজের নতুন বাড়িতে পৌঁছালো, যা তার নিজের কষ্টের উপার্জনে কেনা এক রাজকীয় পেইন্ট হাউস ছিল, যেখান থেকে পুরো শহর কোনো জাদুকরী নগরীর মতো দেখাত। সে ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখল এবং অনুভব করল যে আজকের রাত কতটা শান্ত ও শীতল, যেন প্রকৃতিও তার জয়ের উৎসব পালন করছে। তার এখন আর কারও সাহারার প্রয়োজন ছিল না। সে নিজেই পূর্ণ ছিল এবং তার শক্তি তার ভেতর থেকেই প্রবাহিত হচ্ছিল, যা ছিল অদ্ভুত। সে ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করল এবং সেই শান্তির অনুভব করল যা কেবল সত্যের জয়ের পরেই পাওয়া যায়। পরের দিনের সংবাদপত্রগুলোর হেডলাইন কেবল মালবিকা সম্পর্কে ছিল, যেখানে তাকে ব্যবসায়িক সম্রাজ্ঞী এবং ন্যায়ের প্রতীক মতো বিশেষণে ভূষিত করা হয়েছিল, যা একেবারে সঠিক ছিল। দুনিয়া এখন তার চরণে ছিল, কিন্তু সে এখনও সেই বিনম্র ও মাটির মানুষ হয়েই ছিল। শুধু সে নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে বদলে নিয়েছিল। অভিজিৎ জেলের এক অন্ধকার কুঠুনিতে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সময়ের চাকা এগিয়ে গিয়েছিল। মালবিকার সাম্রাজ্য এখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল এবং সেই সাম্রাজ্য এখন আর কখনো কোনো লোভীর হাতে পড়বে না, বরং সুরক্ষিত থাকবে। বোর্ডরুমের ভেতরে নীরবতা এখন কোনো শান্ত হ্রদের মতো ছিল, যেখানে তুফান বয়ে যাওয়ার পর সবকিছু স্থির হয়ে গেছে। মালবিকা তার টেবিলের ওপর রাখা ফাইলগুলো এক একে গুছিয়ে রাখল, যেন সে নিজের জীবনের ছড়িয়ে ছিটিয়ে থাকা পাতাগুলো আবার জোড়া লাগাচ্ছে। উপস্থিত ডিরেক্টরদের দৃষ্টি এখন কেবল শ্রদ্ধা ও সম্মানে ভরা ছিল, কারণ তারা এক সাধারণ নারীর ভেতরে লুকিয়ে থাকা বিরাট ব্যক্তিত্বকে চিনে নিয়েছিলেন। পরিবেশে এখন অভিজিতের অহংকারের তিক্ততার জায়গায় ন্যায়ের এক টাটকা সুগন্ধ ভাসছিল, যা সবাইকে স্বস্তি দিচ্ছিল। সভাপতির সেই উঁচু ও মর্যাদাপূর্ণ চেয়ারে বসা মালবিকাকে কোনো আধুনিক দেবীর মতো লাগছিল, যার মুখে গাম্ভীর্য ও আত্মবিশ্বাসের সঙ্গম ছিল। তার চোখের উজ্জ্বলতা এখন কোনো শক্তিশালী মশালের মতো ছিল, যা দুর্নীতির প্রতিটি অন্ধকার কোণকে উন্মোচিত করার জন্য যথেষ্ট ছিল। সে নিজের কোটের হাতা ঠিক করল এবং নিজের টিমকে পরবর্তী নির্দেশ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, যাতে এখন আর কোনো দ্বিধা ছিল না। সে জানত যে তাকে এখন সেই বিশাল সাম্রাজ্যের মেরামত করতে হবে, যাকে অভিজিৎ নিজের লোভে খোকলা করে দিয়েছিল। মালবিকা
তার প্রধান উকিল মিস্টার সেনকে ইশারা করল, যাতে তিনি অভিজিতের বিরুদ্ধে তৈরি করা চূড়ান্ত চার্জশিটটি সবার সামনে পড়েন। ম্যাডাম, আমরা অভিজিৎ ও ঈশিতার বিরুদ্ধে অর্থ পাচার, জালিয়াতি এবং কোম্পানির তহবিলের অপব্যবহারের অকাট্য প্রমাণ সংগ্রহ করেছি, যা তাদের গারদের পেছনে নিয়ে যাবে। সেনের কণ্ঠে এক পেশাদার দৃঢ়তা ছিল, যা যে কোনো অপরাধীর বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মালবিকা কোনো আবেগ ছাড়াই সেই নথিগুলোতে নিজের আধিকারিক স্বাক্ষর করল, যা অভিজিতের জন্য এক অন্তহীন আইনি নরকের দ্বার খুলতে চলেছিল। ওদিকে পুলিশ স্টেশনের এক ঠান্ডা লকআপে অভিজিৎ আর ঈশিতাকে আলাদা আলাদা কুঠুলিতে রাখা হয়েছিল, যেখানে তারা নিজেদের নিয়তির ওপর কাঁদছিল। অভিজিতের দামি পোশাক এখন ধুলো ও ঘামে নোংরা হয়ে গিয়েছিল, এবং তার চোখে সেই ঘামান্ড গায়েব ছিল যা কাল পর্যন্ত তার পরিচয় ছিল। সে বারবার পুলিশ কর্মকর্তাদের ফোন করার জন্য মিনতি করছিল, কিন্তু আইনের পাকড়াও এত মজুত ছিল যে কেউ তার সাহায্যে এগিয়ে এলো না। সে এখন অনুভব করছিল যে সে এমন এক নারীকে চ্যালেঞ্জ জানিয়েছিল যে ছিল শান্ত আগ্নেয়গিরির মতো। ঈশিতা নিজেকে বাঁচানোর জন্য অভিজিতের ওপর সমস্ত অভিযোগ চাপাতে শুরু করেছিল, এবং সে মহিলা পুলিশকর্মীদের সামনে নিজের নির্দোষ হওয়ার নাটক করছিল। অভিজিৎ যখন নিজের পাশের কুঠুরি থেকে ঈশিতার এই কথাগুলো শুনল, তখন তার হৃদয় পুরোপুরি ভেঙে গেল এবং সে নিজের মূর্খতা বুঝতে পারল। কিছু ঘণ্টা পর মালবিকা পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে তার অতীতের এই দুই চরিত্রকে শেষবারের মতো দেখতে পারে এবং বিদায় জানাতে পারে। সে তার কালো এসইউভি থেকে নামল। তার চারধারে দেহরক্ষীদের বলয় ছিল, যা তার গাম্ভীর্য ও শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছিল। যেমনই সে লকআপের করিডোরে পৌঁছল, সেখানে উপস্থিত প্রতিটি পুলিশকর্মী তার পরিচয় ও মর্যাদা দেখে তাকে সালাম জানাল। অভিজিৎ যখন নিজের স্ত্রীকে সেই রাজকীয় অবতারে দেখল, তখন সে লোহার শিকের পেছনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বুড়িভাবে কাঁপতে লাগল। মালবিকা, আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দেব এবং এই শহর থেকে চিরকালের জন্য চলে যাব। শুধু আমাকে এখান থেকে বের করো। অভিজিতের কণ্ঠে হতাশা ও কাপুরুষতা স্পষ্ট ফুটে উঠছিল, যা যে কোনো স্বাভিমানী পুরুষের জন্য অত্যন্ত লজ্জাজনক ছিল। মালবিকা তাকে এক মুহূর্তের জন্য দেখল। তার চোখে ঘৃণা বা ভালোবাসা কিছুই ছিল না, বরং ছিল কেবল এক নির্লিপ্ত ভাব। সে তাকে মনে করিয়ে দিল কিভাবে সে একবার মালবিকাকে বাড়ি থেকে বের করার সময় তাকে সাধারণ বলে অপমান করেছিল। মালবিকা ঠান্ডা স্বরে বলল যে তুমি যে বীজ বুনেছিলে, আজ তার ফসল কাটার সময় এসেছে এবং এতে কোনো দয়া সম্ভব নয়। অভিজিৎ, তুমি কেবল আমার বিশ্বাস ভাঙনি, বরং তুমি মানবতার সেই নিয়ম ভেঙেছ যা একজন জীবনসঙ্গীকে অন্যের রক্ষক বানায়। তার কণ্ঠস্বর দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হল, যাতে অভিজিৎ নিজের আত্মার ভেতরে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করল, যা ছিল অত্যন্ত কষ্টদায়ক। সে এখন বুঝতে পেরেছিল যে নারীকে সে বোকা ভাবত, সে আসলে তার ভাগ্যের আসল বিধাতা ও বিচারক ছিল। ঈশিতা যেমনই মালবিকাকে দেখল, সে নিজের কুঠুরির শিকগুলো আঁকড়ে ধরল এবং নিজের সৌন্দর্যের দোহাই দিয়ে তাকে মুক্ত করার আর্জি জানাতে লাগল। মালবিকা তার দিকে এক তীক্ষ্ণ ও অবজ্ঞাপূর্ণ নজর দিল, যা ঈশিতাকে এটা বলতে বাধ্য করল যে সে আসলে এক ছোট মনের নারী। মালবিকা তাকে কোনো উত্তর দিল না, কারণ ঈশিতার মতো নারীরা তার সময় ও শব্দের যোগ্যও ছিল না, এবং সে ছিল অতি তুচ্ছ। মালবিকা জেল সুপারিনটেন্ডেন্টকে নির্দেশ দিল যে আইন অনুযায়ী যা কঠোরতম শাস্তি হয় তা যেন নিশ্চিত করা হয় এবং কোনো প্রকারের ভিআইপি সুবিধা যেন না দেওয়া হয়। এরা অপরাধী এবং এদের সাথে সাধারণ অপরাধীদের মতোই ব্যবহার হওয়া উচিত, যাতে সমাজে এক কড়া বার্তা যায় যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে স্পষ্ট করে দিল যে সে এই মামলায় কোনো প্রকার রাজনৈতিক বা আর্থিক চাপ সহ্য করবে না এবং পূর্ণ স্বচ্ছতা চায়। জেল সুপারিনটেন্ডেন্ট তার দৃঢ়তা দেখে তৎক্ষণাৎ সম্মতি জানালেন এবং তাকে আশ্বাস দিলেন যে সব কিছু নিয়ম মেনেই হবে। সেখান থেকে বেরোনোর সময় মালবিকা অনুভব করল যে তার কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে গেছে এবং সে এখন পুরোপুরি স্বাধীন ও হালকা বোধ করছে। সে নিজের গাড়িতে বসেই অরুণকে ফোন করল এবং কোম্পানির অ্যাকাউন্টগুলোকে পুরোপুরি স্বচ্ছ করার জন্য এক নতুন অডিট কমিটি গঠন করতে বলল। আমাদের সেই আবর্জনা পরিষ্কার করতে হবে যা অভিজিৎ ছড়িয়েছিল, যাতে নতুন বিনিয়োগ ও উন্নয়নের রাস্তা পুরোপুরি পরিষ্কার হতে পারে। তার ভিশন এখন কেবল প্রতিশোধের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সে নিজের কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল। পরের দিন আদালত অভিজিৎ ও ঈশিতার জামিনের আবেদন সরাসরি নাকচ করে দিল, কারণ তাদের বিরুদ্ধে প্রমাণের পাহাড় অত্যন্ত মজবুত ছিল। বিচারক মন্তব্য করলেন যে কর্পোরেট জালিয়াতির এই ধরনের মামলায় উদারতা দেখানো দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ভরসার সাথে এক বিশাল খেলা হবে।
অভিজিৎকে যখন জেলের ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মানুষ তার উপর টমেটো ও ডিম ছুড়ল, যা তার পতনের প্রকাশ্য সাক্ষ্য ছিল। মালবিকা কোম্পানির প্রধান সদর দপ্তরে এক বিশাল টাউন হল সভার আয়োজন করল, যেখানে সে হাজার হাজার কর্মচারীকে সম্বোধন করল এবং তাদের সুরক্ষার পূর্ণ আশ্বাস দিল। এই কোম্পানি আপনাদের পরিশ্রমে দাঁড়িয়েছে এবং আমি ওয়াদা করছি যে এখন থেকে আর কেউ আপনাদের সততা ও ভবিষ্যতের সাথে ছিনিমিনি খেলতে পারবে না। তার এই ভাষণ কর্মচারীদের মধ্যে এক নতুন শক্তি জাগিয়ে তুলল, যাতে সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির চোখে আনন্দের জল এলো। তারা অনুভব করলেন যে এখন তাদের কাছে এমন একজন নেতা আছেন যিনি বাস্তবে তাদের চিন্তা করেন। মালবিকার টিম অভিজিতের সেই সমস্ত বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল, যা সে কোম্পানির টাকা চুরি করে দেশে ও বিদেশে আলাদা আলাদা নামে কিনেছিল। এই সম্পত্তিগুলো বিক্রি করে যে টাকা পাওয়া গেল তা কোম্পানির কল্যাণ তহবিলে জমা করা হলো, যাতে অসুস্থ ও অভাবী কর্মচারীদের সাহায্য করা যায়। অভিজিতের উকিলরা মালবিকার সাথে গোপনে দেখা করার চেষ্টা করেছিলেন, যাতে তারা বাইরেই কোনো রফা সূত্রে আসতে পারেন, কিন্তু মালবিকা তাদের সাথে দেখা করতে পরিষ্কার মানা করে দিল। ন্যায়বিচার বিক্রির যোগ্য নয়, আর আমি এমন কোনো ব্যক্তির সাথে সমঝোতা করব না যে হাজার হাজার মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। সে স্পষ্ট করে দিল যে সে শেষ দম পর্যন্ত এই আইনি লড়াই লড়বে, যাতে অভিজিৎ তার কর্মের পুরো ফল পায় এবং অনুতাপ করতে পারে। তার এই অটুট নৈতিকতা তার বিরোধীদের মনেও তার প্রতি এক গভীর সম্মান তৈরি করে দিল। জেলের ভিতরে ঈশিতার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল, কারণ সেখানে সে সেই বিলাসিতা পাচ্ছিল না যেটাতে সে অভ্যস্ত ছিল, এবং সে খুব বিচলিত ছিল। সে সারাদিন দেওয়ালের দিকে মুখ করে বসে থাকত আর ভাবত যে সে নিজের জীবনকে কত বুড়িভাবে বরবাদ করে ফেলেছে এবং এখন আর ফেরার কোনো পথ নেই। তার মনে পড়ত কিভাবে সে মালবিকাকে উপহাস করেছিল, অথচ আজ সেই মালবিকাই শিখরে, আর সে নিজে অন্ধকার কালকুঠুরিতে ধুলো মাখছে। প্রকৃতির বিচার অত্যন্ত নিখুঁত এবং সময় উপযোগী হয়, যা ঈশিতা এখন প্রতি মুহূর্তে গভীরভাবে অনুভব করছিল। শহরের সন্ধ্যা এখন আরও বেশি মনোরম লাগছিল। মালবিকা তার অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে ডুবন্ত সূর্য দেখছিল, যা খুব শান্ত ছিল। সে উপলব্ধি করল যে আজকের এই জয় কেবল তার ব্যক্তিগত জয় নয়, বরং এটি সত্য ও সততার জয়, যা সর্বদা অমর এবং অনুপ্রেরণাদায়ক থাকে। সে তার মায়ের ছবিতে চুমু খেল এবং অনুভব করল যে আজ হয়তো স্বর্গে তার মায়ের আত্মাও শান্তি পাচ্ছে, কারণ তার মেয়ে সফল। সে এক দীর্ঘশ্বাস নিল এবং নিজের মনকে শান্ত করল, কারণ এখনও তাকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। অভিজিৎকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনানো হল, যার ফলে তার অবশিষ্ট সমস্ত দম্ভ আর আশা এক মুহূর্তে ছাই হয়ে গেল এবং সে ভেঙে পড়ল। আদালত আদেশ দিল যে তার সমস্ত সম্পত্তি ক্রোক করা হোক, যাতে কোম্পানির ক্ষতির পুরো পূরণ করা যায় এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। সাজা শোনার পর অভিজিৎ আদালতের মেঝেতেই বেহুশ হয়ে গেল। তার পাপ এত বড় ছিল যে সহানুভূতির কোনো অবকাশই অবশিষ্ট ছিল না, এবং সে কেবল একটি সতর্ক বার্তা হয়ে রয়ে গেল। মালবিকা সিদ্ধান্ত নিল যে সে অভিজিতের পুরনো কেবিনটিকে একটি লাইব্রেরিতে বদলে দেবে, যেখানে কর্মচারীরা নিজেদের বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধির জন্য শান্তিতে পড়তে পারবেন। যেখানে একসময়ে দুর্নীতির বীজ বোনা হয়েছিল, এখন সেখানে জ্ঞানের ফুল ফুটবে এবং নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানোর কাজ করবে। তার এই সিদ্ধান্ত কোম্পানির সাংস্কৃতিক পরিবর্তনের এক বড় প্রতীক হয়ে দাঁড়াল, যার ফলে মানুষের চিন্তাধারায় এক ইতিবাচক পরিবর্তন এলো এবং সবাই খুশি হল। সে তার অতীতের প্রতিটি নেতিবাচক জিনিসকে ইতিবাচকতায় বদলে দেওয়ার সংকল্প নিয়েছিল, যা ছিল অত্যন্ত প্রশংসনীয় ও মহান কাজ। প্রেস কনফারেন্সে যখন মালবিকাকে জিজ্ঞাসা করা হল যে সে তার প্রাক্তন স্বামীর ব্যাপারে কি ভাবে, তখন সে অত্যন্ত গাম্ভীর্যের সাথে উত্তর দিল, তিনি আমার জীবনের একটি অধ্যায় ছিলেন, যা এখন পুরোপুরি শেষ হয়ে গেছে, এবং আমি এখন কেবল আমার ভবিষ্যৎ ও আমার কোম্পানির দিকে তাকাচ্ছি। তার এই উত্তর সাংবাদিকদের মন জয় করে নিল, এবং তারা তার পরিপক্কতা ও মহত্বের খুব প্রশংসা করলেন, যা তার নতুন পরিচয় হয়ে উঠল। মালবিকা এখন কেবল একটি নাম নয়, বরং একটি আদর্শ হয়ে উঠেছিল, যা অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়। মালবিকার সভাপতিত্বে কোম্পানি মাত্র 6 মাসের মধ্যে অভূতপূর্ব উন্নতি করল এবং বাজারে নিজের হারানো সম্মান ফিরে পেল। অফিসের প্রতিটি কোণ এখন ইতিবাচকতা ও কঠোর পরিশ্রমের গল্প শোনাত, যেখানে আগে কেবল ভয় আর রাজনীতির দাপট ছিল। কর্মচারীরা তাদের নতুন মালকিনের ভিশনের ওপর পূর্ণ ভরসা করতেন এবং তার নির্দেশনায় দিন রাত এক করে কাজ করতে প্রস্তুত থাকতেন,
এটি কেবল একটি বাণিজ্যিক উন্নতি ছিল না, বরং ছিল একটি নৈতিক পুনর্জাগরণ, যা পুরো শিল্পজগৎকে অবাক করে দিয়েছিল। মালবিকা এখন প্রতিদিন সকালে তার আলিশান অফিসের জানলা দিয়ে শহরের কর্মব্যস্ততা দেখত, যা তার নতুন আধিপত্যের প্রমাণ ছিল। সে সেই পুরনো পোশাক আর ভারী চশমা চিরকালের জন্য ত্যাগ করেছিল, যা একসময় তার অসহায়ত্ব ও নীরবতার প্রতীক ছিল। এখন তার মুখে যে আভা ছেয়ে থাকত, তা কোনো কৃত্রিম মেকআপের মুখাপেক্ষী ছিল না, বরং তার ভেতরের অটুট শক্তি থেকে জন্ম নিয়েছিল। তার চোখে এখন এমন এক গভীরতা ছিল, যাতে তার সংগ্রামের পুরো উপাখ্যান এবং তার জয়ের গর্ব পরিষ্কার ফুটে উঠছিল। অভিজিতের জেলের কুঠরি এখন তার একমাত্র জগৎ হয়ে উঠেছিল, যেখানে সূর্যের আলো খুব কষ্টে পৌঁছতে পারত। ওখানকার দেয়ালের নোনাধরা ভাব আর মেঝের ঠান্ডা তাকে প্রতি মুহূর্তে তার পুরনো ভুল আর অহংকারের কথা মনে করিয়ে দিত। সে প্রায়ই দেয়ালে নিজের বরবাদের দিন গুনত, আর সেই মুহূর্তগুলোকে মনে করত যখন সে মালবিকার অপমান করেছিল। তার ক্ষুধা ও তৃষ্ণা এখন কেবল অনুতাপের তিতো ঢোক গিলেই শান্ত হতো, যা ছিল তার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। ঈশিতার অবস্থাও অভিজিতের থেকে ভালো ছিল না, কারণ সে বিলাসিতার দুনিয়া থেকে হঠাৎই নরকে এসে পড়েছিল এবং সে খুব একা ছিল। সে কয়েকবার মালবিকাকে চিঠি লেখার চেষ্টা করল, যাতে সে কিছুটা বয়া পায়, কিন্তু তার কোনো চিঠির উত্তর এলো না। সে এখন বুঝতে পেরেছিল যে সৌন্দর্য কেবল বাইরের আবরণ, আর আসল শক্তি থাকে চরিত্র ও সততায়, যা তার কাছে ছিল না। তার সমস্ত অহংকার আর চালাকি এখন শিকের পেছনে দম ভাঙছিল, যার ফলে তাকে খুব বৃদ্ধ ও দুর্বল দেখাচ্ছিল। মালবিকা একদিন জেলে যাওয়ার নিশ্চয়তা নিল, যাতে সে তার কাহিনীর সেই পুরনো ও বিষাক্ত অংশটি পুরোপুরি শেষ করতে পারে। যখন সে জেলের নিরাপত্তা তল্লাশি পার হল, তখন কর্মকর্তারা তাকে এক মহান ব্যক্তিত্বের মতো সম্মান দিলেন। যেমনই সে অভিজিতের কুঠুরির কাছে পৌঁছল, সে সেখানে এক বিধ্বস্ত ও ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষকে দেখল, যে কাঁদছিল। অভিজিৎ যখন তার স্ত্রীর জুতোর শব্দ শুনল, তখন সে আশাবাদী চোখে ওপরের দিকে তাকাল এবং গিড়গিড়াতে লাগল। মালবিকা, আমাতে এখান থেকে বাঁচাও, আমি পাগল হয়ে যাব, আমি ওয়াদা করছি আমি তোমার অনুগত চাকর হয়ে থাকব আর সেবা করব। অভিজিতের কণ্ঠস্বর এতটাই দয়ার পাত্র ছিল যে কোনো অজানা ব্যক্তি তার ওপর করুণা করতে পারতেন, কিন্তু মালবিকার মন এখন পাথর ছিল। সে তাকে মনে করিয়ে দিল কিভাবে সে তাকে সাধারণ বলে অপমান করেছিল এবং তার পরিশ্রমের কৃতিত্ব নিজে নেওয়ার চেষ্টা করেছিল। মালবিকার শব্দগুলো অভিজিতের কানে গলানো লোহার মতো পড়ছিল, যাতে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠল এবং সে নিরুপায় ছিল। মালবিকা স্পষ্ট করে দিল যে সে এখানে তাকে বাঁচাতে নয়, বরং এটি জানাতে এসেছে যে সে সব কিছু ফিরে পেয়েছে। তুমি যে ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলে, আজ তা পুরো পৃথিবীতে নিজের বিজয় নিশান ওড়াচ্ছে এবং খুব সফল। সে অভিজিৎকে জানালো যে তার সমস্ত বেনামি সম্পত্তি এখন অনাথ আশ্রম ও গরিবদের কল্যাণের জন্য দান করে দেওয়া হয়েছে। অভিজিতের কাছে এই খবরটি তার মৃত্যুদণ্ডের থেকেও বেশি ভয়ানক ছিল, কারণ সে কেবল তার সম্পদ ও ক্ষমতার জন্যই সবকিছু হারিয়েছিল। জেলের লোহার দরজার বাইরে বেরোনোর সময় মালবিকা এক দীর্ঘশ্বাস নিল এবং অনুভব করল যে আজ সে পুরোপুরি মুক্ত। সে পেছনে ফিরে দেখল না, কারণ এখন তার রাস্তা কেবল সামনের দিকে, যেখানে নতুন চ্যালেঞ্জ আর সাফল্য তার অপেক্ষা করছিল। সে তার বাবার সমাধিতে গিয়ে ফুল চড়াল এবং তার কাছে ওয়াদা করল যে সে এই নামকে কোনোদিন ঝুঁকতে দেবে না। তার চোখে এখন শান্তির অশ্রু ছিল, যা তার কঠিন সংগ্রামের সফল সমাপ্তির সংকেত দিচ্ছিল। মালবিকা কোম্পানির ভেতরে নারীদের ক্ষমতায়নের জন্য অনেক নতুন কর্মসূচি শুরু করল, যাতে অন্য কোনো মালবিকাকে সেই সব সহ্য করতে না হয়। সে এমন এক কর্মসংস্কৃতি গড়ে তুলল যেখানে যোগ্যতা ও প্রতিভাকে বাইরের চাকচিক্য বা লিঙ্গের ভিত্তিতে নয়, বরং কাজের নিরিখে বিচার করা হয়। তার এই উদ্যোগ পুরো সমাজে এক ইতিবাচক বার্তা দিল এবং তাকে নারী নেতৃত্বের প্রতীক সম্মানে ভূষিত করা হল। সে এখন কেবল এক সফল সিইও ছিল না, বরং কোটি নারীর জন্য এক মশাল ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। কোম্পানির বার্ষিক অনুষ্ঠান এবার খুব জাঁকজমকপূর্ণ ছিল, যেখানে মালবিকা সেই সমস্ত পুরনো কর্মচারীদের সম্মানিত করল যারা কঠিন সময়ে পাশে ছিলেন। সে মঞ্চে দাঁড়িয়ে এক অনুপ্রেরণাদায়ক ভাষণ দিল, যেখানে সে জানাল কিভাবে ধৈর্য ও আত্মসম্মান যে কোনো বড় বাধা পার করতে পারে। সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির চোখে গর্বের ভাব ছিল, কারণ তারা জানতেন তাদের মালকিন কি হারিয়েছেন আর কি পেয়েছেন।
পুরো হল করতালিতে ফেটে পড়ল, যা মালবিকার সেই ঐতিহাসিক জয়ের গুঞ্জরিত প্রমাণ ছিল। সময় কাটতে লাগল, এবং মালবিকা কোম্পানিকে একটি গ্লোবাল পাওয়ার হাউস বানিয়ে দিল, যার অফিস এখন নিউ ইয়র্ক ও লন্ডনের মতো বড় শহরগুলোতেও ছিল। অভিজিতের সাজা এখনও অর্ধেকও শেষ হয়নি, কিন্তু তার কাছে প্রতিটি দিন ১০০ বছরের সমান লম্বা ও অত্যন্ত কষ্টকর ছিল। সে প্রায়ই জেলের টেলিভিশনে মালবিকার সাফল্যের খবর দেখতে পেত, যা তার কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো কাজ করত। সে তার জীবনের সবচেয়ে দামি হীরাকে পাথর ভেবে ফেলে দিয়েছিল, আর এখন সে অনুতাপের সাথে বেঁচেছিল। মালবিকা এক নতুন পরিচয় তৈরি করেছিল, যেখানে সে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসত এবং নিজের ক্ষমতার উপর তার পূর্ণ ভরসা ছিল। সে প্রমাণ করে দিয়েছিল যে একজন নারীর আসল সৌন্দর্য তার পোশাকে বা তার মুখে নয়, বরং তার চরিত্র ও সংকল্পে থাকে। তার কাহিনী এখন বই ও সিনেমার অংশ হয়ে গিয়েছিল, যেখান থেকে মানুষ শিখত যে অন্যায়ের বিরুদ্ধে কেন আওয়াজ তোলা জরুরি। সে এখন এমন এক উচ্চতায় ছিল যেখান থেকে তার কাছে দুনিয়ার প্রতিটি জিনিস খুব স্পষ্ট দেখা যেত। এক সন্ধ্যায় মালবিকা তার ব্যালকনিতে বসে পুরনো ছবির একটি অ্যালবাম দেখল, আর তারপর সেটি জ্বলন্ত আগুনের কুণ্ডে ফেলে দিল, যাতে স্মৃতিগুলো মুছে যায়। আগুনের শিখা সেই স্মৃতিগুলোকে ছাইয়ে বদলে দিল, যাতে মালবিকার মনের অবশিষ্ট কোণটিও পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। সে অনুভব করল যে জীবন এক বহমান নদীর মতো, যা কোনোদিন পেছনে ফেরে না, বরং সমুদ্রে মেলার জন্য সামনের দিকে এগিয়ে যায়। সে এখন সেই অনন্ত সমুদ্রের দিকে এগোনোর জন্য প্রস্তুত ছিল, যেখানে কেবল শান্তি ও অপার গৌরব ছিল। শহরের আলো এখন তার জানলা থেকে একটি মুকুটের মতো দেখা যাচ্ছিল, যা সে তার সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে অর্জন করেছিল। মালবিকা মুচকি হেসে নিজের চোখ বন্ধ করল এবং অনুভব করল যে সে এখন পুরোপুরি স্বাধীন, শক্তিশালী এবং নিজের ভাগ্যের অধীশ্বরী। তার যাত্রায় যে কাঁটাগুলো ছিল সেগুলো এখন ফুলে বদলে গিয়েছিল, এবং তার প্রতিটি হার তাকে এক বড় জয়ের জন্য প্রস্তুত করেছিল। তার উপাখ্যান এখানে শেষ হল না, বরং এক নতুন ও গৌরবময় যুগের আরম্ভ এখান থেকেই হল। অভিজিৎ ও ঈশিতার কাহিনী কেবল এক সতর্ক বার্তা হয়ে রয়ে গেল, যা বলত যে ধোঁকা ও অহংকারের অন্ত সর্বদা অত্যন্ত ধ্বংসাত্মক হয়। ন্যায়বিচার নিজের কাজ পূর্ণ সততার সাথে করেছিল, এবং মালবিকা নিজের অস্তিত্ব আবার খাড়া করে সবাইকে নিজের শক্তির কদর বুঝিয়ে দিয়েছিল। যে নারী কোনোদিন সাধারণ পোশাকের পেছনে লুকোত, আজ সে পুরো দুনিয়াকে নিজের চোখে রাস্তা দেখাচ্ছিল, আর সবাই তার অনুসরণ করছিল। এটি এমন এক জয় ছিল যা শতাব্দী ধরে মনে রাখা হবে এবং হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করবে। অবশেষে সত্যের জয় হল এবং অধর্মের বিনাশ হল, ঠিক যেমনটি মহান গ্রন্থগুলোতে শতাব্দী ধরে লেখা আছে এবং যা সবাই বিশ্বাস করেন। মালবিকা এখন তার রাজকীয় প্রাসাদে একা ছিল না, তার সাথে তার নৈতিকতা, তার গৌরব এবং তার বাবার আশীর্বাদ সর্বদা বর্তমান ছিল। সে সেই অপমানকে নিজের সিঁড়ি বানিয়েছিল এবং তার ওপর চড়ে সে সাফল্যের সেই শিখরে পৌঁছে গিয়েছিল যেখানে পৌঁছনো প্রত্যেকের স্বপ্ন হয়। তার হাসিতে এখন সেই পূর্ণতা ছিল যা কেবল একটি সৎ জীবনের পরেই পাওয়া যেতে পারে। পুরো শহরে মালবিকার নামে জয় জয়কার হচ্ছিল এবং সে বাণিজ্যিক জগতের বেতাজ রানী হয়ে উঠেছিল, যাকে প্রত্যেকে খুব সম্মান করতেন। সে তার পুরনো দ্বিধা আর নিজের খামতিগুলোকে নিজের সবচেয়ে বড় শক্তিতে বদলে নিয়েছিল এবং দুনিয়াকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল। তার জীবন এখন সেই সব লোকেদের জন্য এক শিক্ষা ছিল যারা কাউকে তার বাইরের রূপ দিয়ে বিচার করেন এবং তাকে তুচ্ছ ভাবার ভুল করেন। সে এই বার্তা দিল যে সাহস ও দৃঢ় সংকল্পের সাথে যে কেউ নিজের নিয়তি বদলাতে পারে। মালবিকা তার ডায়েরির শেষ পাতা ভরল এবং তার ওপর একটি সোনার মোহর লাগিয়ে দিল, যা তার জীবনের এই অধ্যায়ের সমাপ্তির প্রতীক ছিল। সে লিখল যে হার মেনে নেওয়া সবচেয়ে বড় বিফলতা, আর নিজের শক্তিকে চেনাটাই হল সত্যিকারের এবং সবচেয়ে বড় জয়, যা কেউ কেড়ে নিতে পারে না। জানলার বাইরে রাতের নীরবতা এখন খুব মধুর লাগছিল এবং ঠান্ডা হাওয়া তার জয়ের সুগন্ধ দূর দূরান্তে ছড়িয়ে দিচ্ছিল। তার চোখে এখন আগামীকালের জন্য নতুন স্বপ্ন ও পরিকল্পনা ছিল। অন্যায়ের অন্ধকার এখন পুরোপুরি কেটে গিয়েছিল এবং ন্যায়ের সূর্য নিজের পূর্ণ তেজ নিয়ে জ্বলজ্বল করছিল, যা ছিল অপূর্ব। মালবিকা তার বাবার স্বপ্নকে কেবল পূরণই করেনি, বরং তাকে এক নতুন সংজ্ঞা দিয়ে আরও উচ্চতায় পৌঁছে দিয়েছে। সে এখন এক এমন ঐতিহ্যের সূচনা করে ফেলেছে যেখানে সততা ও স্বাভিমানকে সবচেয়ে ওপরে রাখা হতো।
তার কাহিনীর এই অন্ত আসলে একটি নতুন ও চমৎকার শুরু ছিল, যা জীবনের আসল মূল্যগুলোকে আবার প্রতিষ্ঠিত করল। আদালতের রায়ের পর অভিজিতের নাম ইতিহাস থেকে পুরোপুরি মুছে গেল এবং সে কেবল এক বেনামি অপরাধী হয়ে কুঠুরিতে পচতে লাগল। মালবিকা তার পুরো সম্পত্তি ও তার সাম্রাজ্যকে একটি ট্রাস্টে বদলে দেওয়ার পরিকল্পনা করল, যাতে তার চলে যাওয়ার পরেও এটি সমাজের সেবা করে যেতে পারে। তার মহানুভবতা কেবল তার সাফল্যে নয়, বরং তার সেই বিশাল ও দয়ালু হৃদয়ে ছিল যা অন্যের দুঃখ বুঝত। সে ঘৃণার জবাব এমন এক সাফল্যের মাধ্যমে দিল যা ঘৃণা পোষণকারীদেরই মিটিয়ে দিল। অন্তিমে মালবিকা সেই পুরনো চশমাটি তুলে নিল এবং সেটি একটি মিউজিয়ামে রাখার জন্য দিয়ে দিল, যাতে মানুষ মনে রাখেন যে শুরুটা কোথা থেকে হয়েছিল। সেই চশমা এখন এমন এক নিদর্শন হয়ে উঠেছিল যা শেখাত যে কারো সরলতাকে তার দুর্বলতা ভাবার ভুল করা উচিত নয়। তার কাহিনীর এই সমাপন এক পূর্ণতার অনুভব করাত, যেখানে প্রতিটি চরিত্র তার কর্মের সঠিক ফল পেয়ে গিয়েছিল। আকাশের নক্ষত্ররা সাক্ষ্য দিচ্ছিল যে মালবিকার জয় শাশ্বত এবং অমর গাথায় পরিণত হয়েছে।